আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আপনাদের স্বাগতম। আজ আমরা ইতিহাসের অত্যন্ত রোমাঞ্চকর, বলতে গেলে রীতিমতো গায়ে কাটা দেওয়া একটি অধ্যায় নিয়ে কথা বলবো। একজন সুদক্ষ সাম্রাজ্যিক ইতিহাসবিদের দৃষ্টিকোণ থেকে আমরা দেখব কিভাবে একজন নেতা আক্ষরিক অর্থে ধ্বংসস্তূপ থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া অটোমান বা উসমানীয় সাম্রাজ্যকে টেনে তুলেছিলেন। আর শুধু তুলেই আনেননি, নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এই বিশাল সাম্রাজ্যের অবিসংবাদিত দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে। তো চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য উত্থানের গল্প। শুরুতেই আমাদের ফিরে যেতে হবে ১৪০২ সালে। অটোমান সাম্রাজ্যের জন্য এটা ছিল এক ভয়াবহ বিপর্যয়ের বছর। একটু প্রেক্ষাপটটা বলি। ১৩৮৯ সালে সুলতান প্রথম বায়েজিদের রাজত্ব শুরু হয়। এরপর ১৩৯৯ সালের দিকে কিশোর মেহমেদকে রোম প্রবেশের শাসনভার দিয়ে পাঠানো হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ১৪০২ সালে আঙ্কারার যুদ্ধে ঘটে গেল এক বিরাট বিপর্যয়। তুর্ক-মঙ্গল বিজেতা তৈমুরের কাছে অটোমান বাহিনী শুধু শোচনীয়ভাবে পরাজিতই হল না, স্বয়ং সুলতান বায়েজিদ বন্দী হলেন। ভাবুন তো অবস্থাটা, মুহূর্তের মধ্যে একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। এই পুরো ঘটনা প্রবাহ আসলে এতই জটিল, যেখানে গৃহযুদ্ধ, ধর্মীয় বিপ্লব আর চরম কূটনীতির এক অদ্ভুত মিশ্রণ আছে, যে বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আজ ৫টি ধাপে আলোচনা করব। ১. ছিন্ন ভিন্ন রাষ্ট্র, শূন্যতা থেকে টিকে থাকা, জনতান্ত্রিক বিদ্রোহ দমন, নির্মম কূটনীতি এবং পরিশেষে পুনরুদ্ধারকারীর উত্তরাধিকার। তো চলুন একদম প্রথম ধাপ থেকেই শুরু করি। একটা ছিন্ন ভিন্ন রাষ্ট্র, আর সেখানে ক্ষমতার বিশাল এক শূন্যতা। সুলতান বায়েজিদ বন্দী হওয়ার পর যে চরম বিশৃঙ্খলা তৈরি হলো, তার শেকড় কিন্তু লুকিয়েছিল প্রারম্ভিক অটোমান শাসন ব্যবস্থার ভেতরেই। ইতিহাসবিদরা এই সময়টাকে বলেন অটোমান ইন্টাররেগনাম বা অটোমান শূন্যতা। তখন আসলে উত্তরাধিকার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো নিয়মকানুন ছিল না। তুর্কি প্রথা অনুযায়ী প্রত্যেক রাজপুত্রেরই সিংহাসনের ওপর সমান অধিকার। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল মেহমাদ এবং তার অন্য ৩ ভাই সুলাইমান, ঈসা আর মুসা ক্ষমতা দখলের জন্য নেমে পড়লেন এক ভয়াবহ, ধ্বংসাত্মক ১১ বছরের গৃহযুদ্ধে। এই চরম বিশৃঙ্খলার মধ্যে টিকে থাকার জন্য মেহমদ কিন্তু দারুণ এক বাস্তববাদী কূটনীতির আশ্রয় নিলেন। ইগোর লড়াইয়ের না গিয়ে তিনি শুরুতেই নিজেকে তৈমুরের একজন সামন্ত বা অধীনস্থ শাসক হিসেবে মেনে নিলেন। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি এমন রৌপ্য মুদ্রাও তৈরি করেছিলেন যেখানে নিজের নামের পাশাপাশি তৈমুরের নাম তেমুর হান গুরগান ছাপানো ছিল। কেন করলেন এমনটা? কারণ সাম্রাজ্যিক দৃষ্টিকোণ থেকে এই মুদ্রণ ব্যবস্থাটাই তাকে বুর্সা দখলের মতো প্রাথমিক বিজয়গুলোকে বৈধতা দিতে সাহায্য করেছিল। একেবারে মাস্টার স্ট্রোক, তাই না? এবার আমরা যাব তৃতীয় ধাপে, ক্ষমতার এই চরম শূন্যতার মধ্যে টিকে থাকা এবং ভাইয়ে ভাইয়ে সেই রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নজর দেওয়া যাক। জানেন, সমসাময়িকরা মেহমেদকে প্রায়ই কিরিশছি বলে ডাকতেন। শব্দটা মূলত গ্রিক থেকে এসেছে, যার অর্থ প্রভুর পুত্র। তবে তুর্কি ভাষায় অনেকে এটাকে ভুল করে কুস্তিগির বা যোদ্ধা হিসেবেও ধরে নেন। মজার ব্যাপার হলো, এই উপাধিটা কিন্তু মেহমেদের চরিত্রের সাথে দারুণ মানানসই, কারণ তিনি ছিলেন আসলেই সেই অদম্য আর সহনশীল এক রাজপুত্র, যিনি তার প্রতিদ্বন্দ্বী ভাইদের কূটনীতিক আর সামরিক কুস্তির ময়দানে আক্ষরিক অর্থেই একেবারে ধরাশায়ী করে দিয়েছিলেন। ভাইয়ে ভাইয়ে এই নির্মম সংগ্রাম কিন্তু একদিন দুদিন নয়, চলেছিল পুরো ১১ বছর। ১৪০২ সালে যে মেহমেদ একজন অধীনস্থ শাসক হিসাবে যাত্রা শুরু করেছিলেন, তিনি অবশেষে ১৪১৩ সালে চামুরলুর যুদ্ধে নিজের ভাই মুসাকে চূড়ান্তভাবে পরাজিত করেন। আর মুসার পতনের পর কি হল? মেহমেদ এদির্নে শহরে নিজেকে সম্পূর্ণ অটোমান সাম্রাজ্যের সুলতান হিসেবে ঘোষণা করলেন। টুকরো টুকরো হয়ে যাওয়া একটা সাম্রাজ্যকে তিনি আবার এক সুতোয় গাঁথলেন। সাম্রাজ্য পুনর্মিলিত করেই কিন্তু মেহমেদ হাত গুটিয়ে বসে থাকেননি, তিনি রাজ্য বিস্তারেও মন দিলেন। ১৪১৯ সালে ইউরোপে দোব্রুজা বিজয়, আলবেনিয়া ও জান্দারিত আমিরাত এর অংশবিশেষ দখল আর মামলুকদের কাছ থেকে সিলিসিয়া ছিনিয়ে নেওয়া, এগুলো ছিল তার বিরাট সামরিক সাফল্য। তবে হ্যাঁ, সবকিছু যে একদম মসৃণ ছিল তা নয়। রাষ্ট্রপরিচালনার এই দীর্ঘ পথে বেশ কিছু চরম বিপর্যয়ও ছিল। যেমন ১৪১৬ সালে গ্যালিপোলির কাছে ভেনিসের নৌবাহিনীর হাতে মেহমেদের নৌবহরের একেবারে শোচনীয় এক পরাজয় ঘটে, যা মূলত ভেনিসের সাথে তার উত্তপ্ত সম্পর্কেরই প্রমাণ দেয়। এবার তৃতীয় ধাপে আসি, সাম্রাজ্যের ভেতরের এক বিরাট সংকট,
জনতাতান্ত্রিক বিদ্রোহ দমন এবং বিখ্যাত শেখ বদরেদ্দিন বিদ্রোহ। এখানে আমরা সম্পূর্ণ ভিন্ন দুটি আদর্শের সরাসরি সংঘাত দেখতে পাই। একদিকে মেহমেদের সাম্রাজ্যিক নীতি, যিনি একটি কঠোর কেন্দ্রীভূত রাষ্ট্রীয় কর্তৃত্ব এবং সমাজের কঠোর শ্রেণীবিন্যাস বজায় রাখতে বদ্ধপরিকর। অন্যদিকে ক্যারিশম্যাটিক ধর্মতত্ত্ববিদ শেখ বদরেদ্দিনের নেতৃত্বে গড়ে ওঠা এক প্রবল আন্দোলন। এটা ছিল এমন এক বিপ্লবী এবং সমন্বয়বাদী প্রয়াস যা সমাজের ধনী আর দরিদ্রের বৈষম্য তো দূর করতেই চেয়েছিলই, পাশাপাশি বিভিন্ন ধর্মের বিভেদ ঘুচিয়ে একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক মোর্চা গঠন করতে চেয়েছিল। এই শেখ বদরেদ্দিন কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তিনি একসময় মেহমেদের ভাই মুসার অধীনে সেনাবাহিনীর সর্বোচ্চ বিচারক হিসেবে কাজ করেছিলেন। ১৪১৬ সালে তার এই আন্দোলন প্রবল আকার ধারণ করে। টানা ৪ বছর ধরে ইউরোপ ও পশ্চিম আনাতোলিয়ায় এই আন্দোলন রীতিমতো কাঁপন ধরিয়ে দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মেহমেদের গ্র্যান্ড উজির বায়েজিদ পাশা অবশেষে তাকে বন্দী করেন এবং ১৪২০ সালে স্যারেস শহরে তাকে ফাঁসি দিয়ে এই বিশাল জনতাবাদী বিদ্রোহের নির্মম সমাপ্তি টানা হয়। বিদ্রোহ দমনের পর এবার আসি চতুর্থ ধাপে। মেহমেদ কিভাবে তার নির্মম কূটনীতি আর নিয়ন্ত্রণের মাধ্যমে রাজবংশীয় হুমকিগুলো সামাল দিয়েছিলেন, সেটাই এখন দেখার বিষয়। নিজের ক্ষমতা আর সাম্রাজ্যের অখণ্ডতা টিকিয়ে রাখতে মেহমেদ এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা শুনলে আপনি শিউরে উঠবেন। এগুলো ছিল টিকে থাকার চরম নিষ্ঠুর বাস্তবতা। দীর্ঘ নির্বাসন থেকে ফিরে আসা তার নিজের আরেক ভাই মুস্তাফাকে তিনি যুদ্ধে হারালেন। নিজের ভাতিজা ওরহান, যে কিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তাকে রাজদ্রোহের অপরাধে অন্ধ করে দিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে মেহমেদ নিজের ২ ছেলেকেও জিম্মি হিসেবে পাঠিয়ে দিয়েছিলেন। ভাবা যায়? নিজের ছেলেদের জিম্মি হিসেবে পাঠানোর এই ব্যাপারটা আসলে ছিল ভূ রাজনীতির এক মাস্টারমাইন্ড চাল। বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় ম্যানুয়েল প্যালিওলোগোসের সাথে মেহমেদ এই অবিশ্বাস্য কূটনীতিক দরকষাকষি করেছিলেন। এর পেছনের আসল কারণটা কি ছিল? কারণটা হলো তার ভাই মুস্তাফাকে যেন লেমনোস দ্বীপে নির্বাসিত ও বন্দী রাখা নিশ্চিত করা যায়। মেহমেদ আসলে ভবিষ্যতের বীজ বুনছিলেন, যাতে তার মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মুরাদের সিংহাসনে বসাটা একেবারে নিরাপদ আর বাধামুক্ত হয়। তবে শুধু ভয় দেখানো বা শক্তি প্রদর্শনই মেহমেদের একমাত্র অস্ত্র ছিল না। তিনি বৈবাহিক সম্পর্কের মাধ্যমেও কূটনীতির এক দারুণ জাল বুনেছিলেন। শক্তিশালী দুলুকাদিরিদ রাজবংশের এমিনে হাতুনকে তিনি নিজে বিয়ে করেন আর নিজের কন্যাদের আনাতোলিয়ার বিভিন্ন প্রভাবশালী আঞ্চলিক শাসকদের সাথে বিয়ে দেন। এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়, একটা সাম্রাজ্য টেকাতে মাঝে মাঝে তরবারির চেয়ে কূটনীতি এবং জোটবদ্ধতা অনেক বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ও শেষ ধাপে, মেহমেদের উত্তরাধিকার বা তাকে কেন দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় সেই আলোচনায়। খেয়াল করলে দেখবেন সাম্রাজ্যের ইতিহাসবিদরা প্রথম মেহমেদকে অত্যন্ত সম্মানের সাথে দ্য রিস্টোরার বা পুনরুদ্ধারকারী হিসেবে আখ্যায়িত করেন। এর পেছনে যথেষ্ট কারণও আছে। তিনি ছিলেন সেই একমাত্র বাস্তববাদী নেতা যিনি আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটা ভগ্ন সাম্রাজ্যকে নিজ হাতে তুলে একটা কার্যকর আর সুসংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। আনাতোলিয়ায় তার এই কেন্দ্রীয় কর্তৃত্বের সফল পুনঃপ্রতিষ্ঠাই তাকে অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা খেতাব এনে দিয়েছে। মেহমেদ শুধু যুদ্ধ বা কূটনীতিতেই সেরা ছিলেন না, অর্থনৈতিক আর সামাজিক স্থিতিশীলতা ফেরানোর দিকেও তার কড়া নজর ছিল। ওই যে রৌপ্য মুদ্রার কথা বলেছিলাম না, সেখান থেকে শুরু করে রাষ্ট্রের পুরো রাজস্ব ব্যবস্থা তিনি পুনরুদ্ধার করেন। ঐতিহাসিক নথিপত্র ঘাটলে দেখা যায় তিনি দরিদ্রদের জন্য স্কুল ও লঙ্গরখানায় রাজকীয় বদান্যতায় প্রচুর অনুদান দিয়েছিলেন। এই কাজগুলোই কিন্তু সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক বৈধতা আবারও ফিরিয়ে এনেছিল। আর মেহমেদের বিশাল স্থাপত্য প্রকল্পগুলো, সেগুলো আজও তার নিরঙ্কুশ ক্ষমতার স্থায়ী প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বুরসায় নির্মিত তার বিখ্যাত সবুজ মসজিদ বা গ্রিন মস্ক আর এর পাশের সমাধিটি এর অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। চোখ জুড়ানো সবুজ চকচকে টাইলসে সাজানো এই চমৎকার স্থাপনাগুলো কিন্তু শুধু ধর্মীয় স্থানই ছিল না, এগুলো ছিল তার পুনরুদ্ধার করা সালতানাত এবং তার অটুট বৈধতার এক অত্যন্ত দৃশ্যমান, সুউচ্চ এবং রাজকীয় ঘোষণা। তো পুরো আলোচনার শেষে একটা অত্যন্ত গভীর আর খানিকটা অস্বস্তিকর প্রশ্ন কিন্তু থেকেই যায়।
টিকে থাকা এবং সাম্রাজ্য নির্মাণের জন্য মেহমেদ যে নির্মম আর হিসেবি পথ বেছে নিয়েছিলেন, নিজের ভাই বা ভাতিজাকে চিরতরে সরিয়ে দেওয়ার সে হাড়হিম করার সিদ্ধান্তগুলো তাকে সত্যি ৬০০ বছর ধরে টিকে থাকা একটা সাম্রাজ্যের পুনর্জন্মের জন্য কোনো ন্যায্য মূল্য ছিল? ইতিহাসের এই জটিল নির্মম সমীকরণগুলো আসলে আমাদের বারবার ভাবিয়ে তোলে। এই প্রশ্নের উত্তর আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আজকের মতো আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।